শহরের এক প্রান্তে এই বিশাল প্রাসাদটিকে লোকে এড়িয়ে যায়। ওই বাড়ির ভিতরে জিজ্ঞাসাবাদের জন্য যাকে নিয়ে যাওয়া হয় তার অস্থি নিতে আত্মীয়দের যেতে হয় শ্মশানে। সেই দাহ দেখতেও দেওয়া হয় না, কারণ ইলেকট্রিক চুল্লিতে ঢোকানোর পরেই আত্মীয়দের কাছে যেতে দেওয়া হয়। বাড়িটার বয়স 100 বছর। ব্রিটিশরা কেন বানিয়েছিল তা নিয়ে অনেক গল্প চালু আছে। আপাতত এটি রক্ষী বাহিনীর মূল কার্যালয়। পুরো বাড়িটাই পাহাড় কেটে বসানো, 10 হাত লম্বা পাঁচিল দিয়ে ঘেরা। ঢোকার দরজা একটাই, তারপর বিশাল চাতাল। সেখানে কুকুরের মতো ওত পেতে বসে আছে জিপগুলো। যে কোনো মুহূর্তে সংকেত পেলেই ছুটে যায় ড্রাইভার। দোতলার একটি ঘরের সামনে অফিসাররা একে একে পৌঁছে গেলেন। ঘরের দরজা বন্ধ। পুলিশ কমিশনার জরুরি তলব দিয়েছেন, তিনি মিটিং করবেন। এমন ব্যাপার সচরাচর হয় না। সিপি কারোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করেন না, তাই আজ তলব পেয়ে প্রত্যেকেই একটু নার্ভাস। পুলিশ কমিশনার ভার্গিসের শরীরটা বেশ ভারী, মুখটা বুলডগের মতো বলে মনে করেন না নিন্দুকেরা। তাকে কেউ কখনো হাসতে দেখেনি। যে সিপিকে হাসতে দেখবে তাকে 1 বোতল স্কচ উপহার দেওয়া হবে বলে জুনিয়র অফিসার ক্লাবে একটি ঘোষণা রয়েছে। অবশ্যই গোপন ঘোষণা, এবং এখনো পর্যন্ত পুরস্কারের দাবিদার পাওয়া যায়নি। ঠিক সময়ে দরজা খুলে গেল। অফিসাররা বিরাট ঘরে ঢুকে দেখলেন সিপি জানালায় দাঁড়িয়ে নিচের চাতাল দেখছেন। তার চওড়া পিঠ এবং মাথার পিছনে টাক দেখা যাচ্ছে। গম্ভীর গলায় হুকুম এলো, সিট ডাউন জেন্টেলম্যান। অফিসাররা বসলেন। 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 4জন ডেপুটি। মাঝখানে বড় টেবিল, টেবিলের ওপাশে দামি চেয়ার। পকেট থেকে একটি চুরুট বের করে তার একটা প্রান্ত দাঁতে কাটতে কাটতে সিপি ঘুরে দাঁড়ালেন। আমার দুর্ভাগ্য কি তোমরা জানো? অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মধ্যে যিনি সিনিয়র তিনি জবাব দেবার অধিকারী, কিন্তু জবাবটা তারও জানা ছিল না। সিপি নিজের চেয়ারে এসে সময় নিয়ে চুরুট ধরালেন। ঘরের দেয়ালের ঘড়ির আওয়াজ শোনার শব্দ ছাড়া আর শব্দ ছিল না। একগাল ধোয়া ছেড়ে সিপি বললেন, একপাল নীরের গর্ধবকে নিয়ে আমার কাজ করতে হচ্ছে। সোম, তুমি কথাটি স্বীকার করো না? অপমানটাকে হজম করে নেওয়া এখন অভ্যেসে চলে এসেছে। সোমে ঠোঁট চেটে নিলেন। স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা? ওহ, আমি অনেকবার বলেছি আমার চাই অ্যান্ড প্রোডাক্ট। তুমি অনেক চেষ্টা করে যদি জিরো পাও তাহলে আমি তোমাকে বাহবা দেব না। তোমাদের তো মজা, খাচ্ছ দাচ্ছ আর ক্লাবে গিয়ে ফুর্তি করছো। অসহ্য। সোম বললেন, আমার বিশ্বাস চিতার বেশি দিন বাইরে থাকবে না। কিসে তোমার এই বিশ্বাস এলো সোম? আমরা চারপাশ থেকে ওকে ঘিরে ফেলেছি। পাশের পাহাড়টাতেই ওকে থাকতে হয়েছে। এই শহরে ঢুকতে গেলে ওকে অনেকগুলো পুলিশ চৌকি পেরিয়ে আসতে হবে। এবার আসাটা সম্ভব নয়, গম্ভীর গলায় বলল সোম। পাশের পাহাড়ে চিতাটা আছে, আর তুমি এখানে বসে কেন? স্যার, অত বড় পাহাড়ে জঙ্গলে চিরুনি তল্লাশি চালাতে যে ফোর্স দরকার তা আমাদের নেই। ও সহজে পালিয়ে যেতে পারে। ধরো ও এলো না, এই শহরে ঢুকলোই না, তাহলে? এখানে না এসে ও পারবে না স্যার। কেন? এখানকার মানুষ ওকে ভালোবাসে। কে বলল? এটাই খবর। পরশুদিনে উৎসব কত লোক শহরে জমবে? 1,10,000 এমন অনুমান করা যাচ্ছে। তার মানে প্রায় প্রতিটি রাস্তায় লোক ঠিক ঠিক করবে। উপায় নেই স্যার, ধর্মীয় উৎসব বন্ধ করা যাবে না। আর সেই জনসমুদ্রে যদি তোমার চিতা মিশে থাকে তুমি তার লেজও ছুঁতে পারবে না। এই পরশুদিনটির কথা ভেবে আমার ঘুম চলে গিয়েছে। কখন কোন দিক থেকে আক্রমণ হবে কেউ জানে না। দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার উসখুস করছিলেন। নীরবে সোমের অনুমতি নিয়ে তিনি বললেন, স্যার, একটা ব্যাপার লক্ষণীয়। গত 1 মাস চিতা চুপচাপ আছে। বেশ তো, নাকে তেল দিয়ে ঘুমাও। যে কোনো স্তব্ধতা মানে বড় আক্রমণের প্রস্তুতি। আমি অনেকবার ভেবেছি লোকটাকে সবাই চিতা বলে কেন। সোম বললেন, ও চিতার মতো ধূর্ত তাই। সিপি ঠোঁট মুচড়ালেন। তোমরা কেউ চিতা দেখেছ? হ্যাঁ স্যার, পাশের জঙ্গলেও একটা চিতা আছে। লোকে অবশ্য তাকে পাগলা চিতা বলে থাকে। সোম জানালেন, 8 বছর পরে যখন আমি অবসর নিব তখনও তোমার 1 বছরের চাকরি থাকার কথা। তুমি সিপি হলে ফোর্সের অবস্থা কীরকম হবে তা ভাবলেও শিউরে উঠতে হয়। সোম, চিতা একটা বিরল প্রাণী। যাদের লোকে চিতা বলে তারা ছোট সাইজের বাঘ, লেপার্ড। চিতা নয়। শুধু মুখের দাগ নয়, ওর চালচলনই আলাদা। পৃথিবীর সর্বত্র চিতা কমে আসছে। আমি প্রমাণ করতে চাই তোমাদের এই লোকটি লেপার্ড হলেও হতে পারে, চিতা নয়। গত 3 বছরে ও কটা খুন করেছে? সোম বললেন, 22টা। সবগুলো অবশ্য ও নিজে নয়। পুলিশের একজন সেপাই কিছু করলে জবাবদিহি আমাকে দিতে হয়।
আর আমরা ওদের কজনকে ধরতে পেরেছি? 3 জনকে। ধরা মাত্রই আত্মহত্যা করেছে তারা। কি সুন্দর লড়াই! তুমি যদি চিতা হতে আর পরশুদিনে উৎসব থাকতো, তাহলে কি চুপচাপ বসে থাকতে? সুযোগ নিতে না? ঢোক গিললেন সোম। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে অবশ্য আমি তোমাকে ছারপোকার মতো পিষে মারতাম, কিন্তু ওই লোকটাকে পাচ্ছি না। 3 বছর ধরে ও আমাকে নাচিয়ে বেড়াচ্ছে, আর সেটা সম্ভব হচ্ছে তোমাদের মতো ইট মাথার লোক ফোর্সে আছে বলে। 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করার পর কটা খবর এসেছে? 3টে, তাও টেলিফোনে। 3টেই ভুয়া খবর। এই শহরের লোকের কাছে তাহলে 10 লক্ষ টাকার চেয়ে ওই বদমাসটা বেশি মূল্যবান। তখন তো বলেছিলে ঘোষণা করার 3 দিনের মধ্যে খবর পাওয়া যাবে। শোনো, তোমাদের স্পষ্ট বলছি, পরশু দিনই ওকে আমার চাই। পরশু দিন? সোম বিড়বিড় করল। হ্যাঁ, পরশু দিন। ও এই শহরে আসবেই। শহরের সব রাস্তায় 24 ঘন্টা পাহারা বসাও। 10 লক্ষ টাকার কথা প্রতি 5 মিনিট অন্তর মাইকে ঘোষণা করা হোক। শুনতে শুনতে মানুষের নার্ভে যেন আঘাত লাগে। সিপি কথা শেষ করা মাত্র টেলিফোন বাজল। খুব বিরক্ত মুখে তিনি রিসিভার তুলে হ্যালো বললেন। ওপাশ থেকে কিছু শোনা মাত্র সকলে সকলে দেখল সিপি সোজা হয়ে বসলেন। ভার্গিস? ইয়েস স্যার। এইমাত্র আমাকে জানানো হয়েছে তুমি মাত্র 3 দিন সময় পাচ্ছ। এই 3 দিনের মধ্যে যদি তুমি পাহাড়ি চিতাটাকে খাঁচায় না ভরতে পারো, তাহলে প্রমোশনের সময় যে রেজিগনেশন লেটারটা আমাকে দিয়েছিলে তাতে তারিখ বসিয়ে নেওয়া হবে। মনে রেখো, মাত্র 3 দিন অপেক্ষা করবেন তারা। খুব ঠান্ডা গলায় শব্দগুলো উচ্চারিত হলো। ভার্গিস কেঁপে উঠলেন। তার গলা জড়িয়ে গেল। স্যার, 3 দিন খুব অল্প সময়। 3 দিন মানে 3 দিন। তুমি জানো আমাকে কাদের কথা শুনতে হয়। কাজ না হলে আমার কাছে তুমিও যা, সমতা। লাইনটা কেটে গেল। এমন গলায় অনেকদিন কথা বলেননি মিনিস্টার। লোকটার উপর অনেক উপকার করেছে ভার্গিস। টাকা পয়সা থেকে মেয়ে মানুষ কি পাঠায়নি। অথচ আজ একদম অন্য গলা। যারা মিনিস্টারকে নির্দেশ দিয়েছে তাদের অস্তিত্ব সম্পর্কে একটা অনুমান আছে ভার্গিসের। হাতে প্রমাণ নেই। এখন বিশ্বাস হলো তার মতো মিনিস্টারের লেখা তারিখবিহীন পদত্যাগপত্র ওদের হাতে এসেছে। রুমালে ঘাম মুছলেন ভার্গিস। তার চোখ এবার সোমের দিকে। হারামজাদা নিরীহ মুখে তাকিয়ে আছে, কিন্তু মনে মনে জানি তিনি যত নাজেহাল হবেন তত ওর সামনে সিপির চেয়ার এগিয়ে আসবে। আসাচ্ছি। 3 দিনের মধ্যে এই হুতুমটাকে ফাঁসাতে হবে। নিঃশ্বাস ফেললেন ভার্গিস। এরা কেউ নিশ্চয় বুঝতে পারেনি ওই টেলিফোনটা কে করেছিল এবং কি বলেছে। তিনি উঠে দাঁড়ালেন। তার হাঁটু কাঁপছিল। জেন্টলম্যান, আমি 3 দিন সময় দিচ্ছি। 72 আওয়ার্স। এর মধ্যে ওকে খুঁজে বের করতেই হবে। নো এক্সকিউজ। ভার্গিসকে উঠে দাঁড়াতে দেখে অফিসাররা চেয়ার ছাড়লেন। ওদের মুখগুলো শুকিয়ে গিয়েছিল। সোম বলতে চেষ্টা করলেন, স্যার 3 দিন। তাকে কথা শেষ করতেন দিলেন না ভার্গিস। ওটাই হুকুম। অফিসাররা বেরিয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে সমস্ত শহর জুড়ে পুলিশ তাণ্ডব শুরু করে দিল। মাইকে ক্রমাগত 10 লক্ষ টাকার কথা ঘোষণা করা হচ্ছিল। ভার্গিস তার অফিসের পাশের দরজা খুলে করিডোর দিয়ে হেঁটে চলে এলেন নিজস্ব বাসভবনে। বিলাসের সমস্ত ব্যবস্থা এখানে। তিনি বিয়ে করেননি। যৌবনে কোনো নারী তাকে স্বামী হিসেবে বরণ করার কথা ভাবেনি, না তিনি সময় পাননি, এ নিয়ে অনেক বিতর্ক আছে। সোফাতে গা এলিয়ে দিয়েও ভার্গিস স্বস্তি পাচ্ছিল না। মিনিস্টারের কাছে তিনি এবং সোম একই পর্যায়ের, এ কথা মন থেকে সরাতে পারছিলেন না। 3 দিন বড় কম সময়। 3 দিনে কিছু হবার সম্ভাবনাও তিনি দেখছেন না। আর এমনি এমনি দিনগুলো কেটে গেলে 4র্থ দিনে এই ইউনিফর্ম খুলে ফেলতে হবে। আর সেরকম হলে তিনি অবশ্যই এই শহরে থাকবেন না। অবশ্য সেরকম হবার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারছেন না। হঠাৎ তার ম্যাডামের কথা মনে এলো। এই শহরের সবচেয়ে দামি মহিলা। পৃথিবীর কেউ জানুক বা না জানুক, ভার্গিস জানেন মিনিস্টারের টিকি ওর কাছে বাঁধা আছে। ভার্গিস নিজস্ব লাইনে টেলিফোন করলেন ম্যাডামের বিশেষ নাম্বারে। 2বার বাজতেই ম্যাডামের গলা পাওয়া গেল। কে? নমস্কার ম্যাডাম, আমি ভার্গিস বলছি। ও ভার্গিস, আমি তোমার জন্য দুঃখিত। আপনিও খবরটা জানেন? ভার্গিস অবাক। হাসির শব্দ বাজল। আপনিও মানে? সরি ম্যাডাম, আমি অতীতের কথা মনে করিয়ে দিতে চাই না, কিন্তু আজ আপনার কাছে একটু সাহায্য আশা করতে পারি না? লোকটাকে ধরে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। এখনও সেটাই সম্ভব হয়নি। 3 দিন পরে তোমাকে স্যাক না করলে মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। শোনো, আমার উপদেশ হলো এই 3 দিন চুটিয়ে জীবনটা উপভোগ করো। বাই। ম্যাডাম লাইন কেটে দিলেন। দেবেনই তো। যখন ওর হেলথ সেন্টার নিয়ে পাবলিক খেপে গিয়েছিল তখন তিনিই বাঁচিয়েছিলেন। 6 মাস ধরে রোজ ভোরে 3টে থেকে 4টা পর্যন্ত বর্ডার থেকে সেপাই সরিয়ে দিয়েছিলেন
তিনি, যাতে ম্যাডামের লোকজন বিনা বাধায় যাওয়া আসা করতে পারে। আর এসব করেছিলেন মিনিস্টারকে প্রফুল্ল রাখতে। ভার্গিসের হাত নিষ্পিস করতে লাগলো। একেবারে মূর্খের মতো তিনি কিচ্ছু করেননি, প্রমাণ রেখেছেন। সেগুলো সব এই ঘরে আলমারিতে মজুদ আছে। যদি পদত্যাগ করতেই হয় সেগুলোকে আর আগলে রাখবেন না। ভার্গিস টেলিফোন তুললেন। সোম, নিচে থেকে এসো, শহরটাকে দেখব। তৈরি হয়ে নিলেন ভার্গিস। হ্যাঁ, সোমের মধ্যে দুদিন ম্যাডামের ওখানে গিয়েছে, এই খবর তিনি পেয়েছেন। হেলথ ক্লিনিকে আরাম করতে পুলিশ অফিসারের যাওয়া নিষেধ আছে, শুনেছেন, কিন্তু বলেননি। ঘর থেকে বেরিয়ে সেলুট উপেক্ষা করতে করতে ভার্গিস মূল বারান্দায় চলে এলেন। তার হিলের শব্দ চারপাশে সিপাহীরা তটস্থ হয়ে উঠেছিল। বাঘ ঘোরার সময় পোস্টারটা নজরে এলো। সেখানে এটা সেটা দেবার বুদ্ধি কার হয়েছে? বরং এটাকে কোনো দেয়ালে সেটে দিলে কাজ হতো। নির্বোধের দল। পোস্টারটায় চোখ পড়তেই তার পেটের ভেতরটা চিনচিন করে উঠছিল। উপরে লেখা 10 লক্ষ টাকা পুরস্কার, মাঝখানে লোকটার ছবি। ঠোঁটের মিচকে হাসিটা মারাত্মক। নিচে লেখা, আকাশলালকে জীবিত অথবা মৃত চাই, 10 লক্ষ টাকা। আশ্চর্য, তবু খবর নেই। ভার্গিস হাঁটতে লাগলেন। সিঁড়ি ভেঙে নিচে এসে দেখলেন সোম ইতিমধ্যে ভেসে এসেছে। কাছাকাছি পৌঁছে বললেন, শহরটা দেখব। ইয়েস স্যার। ভার্গিস সিপির জন্য নির্দিষ্ট গাড়িতে উঠলেন। উঠে দরজা বন্ধ করে দিলেন। অগত্যা সোমকে আর একটা গাড়ি নিতে হলো। ওদের পেছনে সিপাহীদের ভ্যান। চাতাল পেরিয়ে গেটের কাছে আসতেই ভার্গিস একটা জটলা দেখতে পেলেন। এখানে গার্ডদের জটলা করা ঠিক নয়। গাড়ি নামিয়ে তিনি চিৎকার করলেন, আড্ডা মারা হচ্ছে, অ্যাঁ? সঙ্গে সঙ্গে সিপাহীরা সোজা হয়ে স্যালুট করলো। একজন খুব ভয়ে নিবেদন করলেন, স্যার, এই লোকটা। বেচারার পক্ষে কথা শেষ করা সম্ভব হলো না আতঙ্কে। ভার্গিস দেখলেন একটা শীর্ণ চেহারার লোককে ওরা ধরে রেখেছে, জামা কাপড় ময়লা এবং ছেঁড়া। তিনি দেখলেন সোম তার গাড়ি থেকে নেমে এই দিকে এগিয়ে যাচ্ছেন। ভার্গিস মনে মনে বলল, রাবিশ, যেখানে দরকার নেই সেখানে কাজ দেখাবে। সোম সামনে যেতেই সিপাহীরা ব্যাপারটা জানালো। লোকটা সিপির সঙ্গে দেখা করতে চায়। কেন দেখা করবে কাউকে বলছে না। ওরা ভয় দেখিয়েছে ভেতরে ঢুকলে হাত ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, তবু জেদ ছাড়ছে না। সোম সিপাহীদের সরে যেতে বললেন। একটু আলাদা হতেই চাপা গলায় জিজ্ঞেস করলেন, কি চাস তুই? 10 লক্ষ টাকা। লোকটা হাসলো। পেটে ক্যাক করে একটা লাথি মারবো, হাসি বেরিয়ে যাবে। বাহ, আপনারাই তো বলেছেন খবর দিলে টাকা পাওয়া যাবে। কোথায় দেখেছিস ওকে? টাকাটা পাবো তো? সোম আর চোখে দূরে দাঁড়ানো কমিশনের গাড়ি দেখলেন। বেশি দেরি করা উচিত মনে হচ্ছে না। তিনি মাথা নাড়াতেই লোকটা বলল, চাঁদি হিলস। উত্তেজনা টকবগিয়ে উঠলেন সোম। কোন বাড়ি? 22 নাম্বার। জানালায় এসে দাঁড়িয়েছিল, নিচে লন্ড্রি আছে। সোম সিপাহীদের কাছে চলে এলেন। আমরা চলে যাওয়ার 5 মিনিট বাদে ওকে এমনভাবে মারবে যাতে না মরে। তারপর তিনি সোজা এগিয়ে গেলেন সিপির গাড়ির সামনে। উত্তেজনা চেপে রাখতে তার খুব কষ্ট হচ্ছিল। কি ব্যাপার? ভার্গিস হুঙ্কার ছাড়লেন। মাথায় গোলমাল আছে। সেটা জানতে তোমাকে যেতে হবে কেন? চলো। সিপির গাড়ি ছাড়ল। নিজের গাড়িতে বসে সিগারেট ধরালেন সোম। শহর দেখতে হলে তাদের চাঁদি হিলস দিয়েই যেতে হবে। 10 লক্ষ টাকা, আহ! একেই বলে যোগাযোগ। হ্যাঁ, লোকটা ধরা পড়লে সিপির চাকরি বাধা, তার প্রমোশন বন্ধ। কিন্তু 10 লক্ষ টাকার জন্য আপাতত প্রমোশন উপেক্ষা করতে পারেন তিনি। সিপি হলো তো কাটার চেয়ারে বসতে হবে। 1 বছর বসলেই তার চলে যাবে। রাস্তায় এর মধ্যেই লোক জমছে। শহরের বাইরে থেকে লোক আসতে শুরু করেছে। দেবতার মূর্তি মাথায় নিয়ে পশু প্রশাসন বের হবে। তবে আজই পুলিশ বেশ নজরে পড়েছে। সেই সঙ্গে সামনে চলছে 10 লক্ষ টাকার ঘোষণা। চৌমাথা হয়ে এসে সিপির গাড়ি দাঁড়িয়ে পড়তেই সোম নিজের গাড়ি থেকে নেমে ছুটলেন। ভার্গিস তাকে বললেন, বাঁদিকে রাস্তাটায় নো এন্ট্রি করে দাও। আগামী 3 দিন কেউ ওখানে ঢুকতে পারবে না। কিন্তু? নো কিন্তু। যত চাপ পড়ুক, অন্য রাস্তায় এটা আমার খোলা চাই। তাহলে যে কোনো জায়গায় ফোর্স সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারবে। ঠিক আছে, ছাড়। কনভয় এগোলো। চাঁদি হিলসে ঢুকছে গাড়িগুলো। সোম বাড়ির নাম্বার দেখলেন। 1, 2 পরপর আছে। 20, 21 পার হবার সময় তিনি হুইসেল বাজালেন। 22 নম্বরের নিচে লন্ড্রি। সামনের গাড়ি থেকে যেতেই তিনি ছুটে গেলেন। স্যার, স্যার! উত্তেজনায় কথা বন্ধ হয়ে গেল সোমের। কি ব্যাপার? বিরক্ত হলো ভার্গিস। ওকে দেখতে পেলাম ওই জানালায়। কাকে? চিতা, আকাশলাল। সঙ্গে সঙ্গে ভার্গিসের নির্দেশে বাড়িটাকে ঘিরে ফেলা হলো। ওয়্যারলেসে খবর গেল, আরও সিপাই পাঠাও। মিনিট 5-এর মধ্যে বাহিনী তৈরি। ভার্গিস হুকুম দিলেন, ফায়ার করো। সঙ্গে সঙ্গে গুলিতে ঝাঁঝরা হয়ে কাঁচ ভেঙে পড়তে লাগলো ওপরের জানালা থেকে। সোম উত্তেজিত গলায় বললেন, দরজা ভাঙবো স্যার? মাথা নাড়লেন ভার্গিস। হ্যাঁ। কিন্তু তার চোখ ছোট হয়ে এলো। ওপরের ঘরে আলো জ্বলছে। কেউ যদি জানালায় এসে দাঁড়ায়
তাহলে কাচের আড়ালে তাকে সিলোটি দেখাবে, মুখ চোখ দেখতে পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সোম কী করে লোকটাকে চিনতে পেল? মিনিট পাঁচেকের মধ্যে সব ঘর তছনছ করে সোম রিভলভার হাতে সেই ঘরটিতে ঢুকলেন। বাড়িটার অন্য ঘরের মতো এখানেও কোনো মানুষ নেই, শুধু টেবিলের উপর পেপার ওয়েটের নিচে একটা কাগজ চাপা রয়েছে। সেইটা পড়ে সময়ের মনে হলো তার হাঁটু দুটো নেই। কি ওইটা? পিছন থেকে ভার্গিসের গলা ভেসে এলো। কাপা হাতে সোম কাগজটা এঁকিয়ে দিলেন, ওপরে ভার্গিসের নাম লেখা। ভার্গিস পড়লেন, আগামী পরশু সকাল 9টায় টেলিফোনে ফাঁসে থাকবেন। দারুণ সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে, আকাশলাল। ভার্গিস চিটকুটটা হাতে নিয়ে ঘুরে দাঁড়ালেন। সোম মাথা নিচু করে দাঁড়িয়ে। ভার্গিস হুঙ্কার ছাড়ল, তোমার রিভলভারটা দাও।